এস এম আলী সাংবাদিক হতে চেয়েছিলেন। এটা তার জীবনের সচেতন সিদ্ধান্ত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাংবাদিকতায় বা পৃথিবীর অনেক জায়গায় বহু ক্ষেত্রে দেখা যায় যে সাংবাদিকতাকে জীবনের শুরুতেই সিদ্ধান্ত হিসেবে গ্রহণ না করে নানান ঘটনাচক্রে সাংবাদিক হয়ে যান। এই দুটির মধ্যে কিছু পার্থক্য থেকেই যায়। উনি যে সচেতনভাবে সাংবাদিকই হতে চেয়েছিলেন তার একটা প্রমাণ হচ্ছে উনি ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে আ স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। কিন্তু আ উনি ১৯৫২ সালে ১৯৪৮ সালে উনি ভর্তি হন। তিনি ওই সময়ে বিশেষত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, অর্থনীতি, ইতিহাস এই ৩ টে সাবজেক্টে যারা পড়তেন তাদের মধ্যে যারা ভালো ছাত্রছাত্রী ছিলেন তাদের অধিকাংশই সিএসপি হতেন। অর্থাৎ তার পক্ষে তখন সিএসপি পরীক্ষা দিয়ে আপনার পাকিস্তান রাষ্ট্রের একজন বড় কর্মকর্তা হওয়া এটা কোনো আ দুঃসাধ্য ব্যাপার ছিল না। এই যে তিনি সাংবাদিক হবেন তার পেছনে দুটো কারণ আছে বলে আমার মনে হয়। কারণ এ বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়নি, তিনি নিজেও কখনো লেখেননি। আমি তার মোটামুটি প্রায় সব লেখা যেগুলো ছাপা হয়েছে পড়েছি। একটা হচ্ছে তার পরিবার। তিনি সিলেটের মৌলভীবাজারের এমন একটা পরিবার থেকে এসেছিলেন যেখানে লেখক হওয়া আ সবচাইতে বেশি আ কাঙ্ক্ষিত ছিল। তার চাচা সৈয়দ মুজতবা আলী, আরেক চাচা মুর্তাজা আলী, তার বাবা মুস্তাফা আলী। তারা সং যদিও সরকারি চাকরির সঙ্গে বিভিন্ন সময় যুক্ত হয়েছেন, কিন্তু প্রধানত তারা লেখক হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। আর তার চাচা মুজতবা আলী তো স্কুলে থাকতে রবীন্দ্রনাথকে চিঠি লিখে ফেলেছিলেন। ক্লাস 9 এ পড়বার সময়। সেই চিঠির উত্তরও রবীন্দ্রনাথ দিয়েছিলেন। সেটা নিয়ে তাদের একটা পারিবারিক অহংকার ছিল। সঙ্গত কারণে অহংকার থাকবারই কথা। শেষ পর্যন্ত উনি ঠিকই রবীন্দ্রনাথের সঙ্গেই মোর্তা আ আ মু মুজতবা আলী কাজ করেছেন এবং সেখানে অধ্যাপনাও করেছেন। তো ঐরকম একটা পরিবারে লেখাপড়ার একটা পরিবেশ থাকে, চিন্তার ইতিহাস থাকে, সংস্কৃতি মনা হয়ে ওঠেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন ৪৮ সাল ভাষা আন্দোলন চলছে। ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে যারা জড়িত বা যারা হলো পাঠ করেছেন ভালো করে, আমি এটা তার বিশ্ব দৃষ্টিভঙ্গি কী করে গড়ে উঠল সেই পর্বে আমি আলাপ করব। তাতে শুধু একটা ফুটনোট দিয়ে রাখি যে ৫২ সালের ভাষা আন্দোলন থেকে ৪৮ সালের ভাষা আন্দোলন অনেক বেশি বিস্তৃত ছিল। ৫২ সালের হত্যাকাণ্ডের ঘটনা ঘটবার ফলে এবং আন্দোলনের একটা আ সাফল্য আসবার কারণে আমরা যেইভাবে ৫২ সালকে পাঠ করি, সেইভাবে ১৯৪৮ সালের ভাষা আন্দোলনকে পাঠ করা হয় না। তো প্রশ্ন হচ্ছে যে উনি আ মাহফুজ ভাই অত্যন্ত সঠিকভাবে তার প্রতিভার কথা বলেছেন। কিন্তু প্রতিভার কথা শুনলেই আমার একটা কথা সঙ্গে, সঙ্গে বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে পরিশ্রমের কথা। উনি খুব পরিশ্রমী লোক ছিলেন। প্রতিভার সঙ্গে পরিশ্রম যুক্ত না হলে শেষ পর্যন্ত ফলদায়ী হয় না। কারণ হচ্ছে যে অনেক প্রতিভাসম্পন্ন মানুষকে আমরা হারিয়ে যেতে দেখি। কী ধরনের পরিশ্রমী ছিলেন আমি দুটো ছোট্ট উদাহরণ দিই তার জীবনের। একটা হচ্ছে একটা সম্পন্ন পরিবার থেকে আসা একজন তৎকালীন সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্র। তিনি সাংবাদিকতা করতে গিয়ে না খেয়ে থেকেছেন। ওনার প্রিয় বদভ্যাস ছিল একটা, আমাদের অনেকের মতন সিগারেট খেতেন। এই সিগারেটের জন্যে তার বন্ধুর স্ত্রীর কাছ থেকে পয়সা নিতেন, উনি নিজেই লিখেছেন। কারণ তার চাকরি ছিল না। তিনি যখন এমএ পাশ করে সাংবাদিকতার ফ্লিট স্ট্রিটে লন্ডনে পৌঁছাবার জন্যে এবং একই সঙ্গে উচ্চতর প্রশিক্ষণের জন্যে সেখানে যান, তখন তার এর আগ পর্যন্ত তার জামাকাপড়ের যে পারিপাট্য সেটা অনেক সময় বিঘ্নিত হতো। তার বাড়িওয়ালার স্মৃতিচারণ করে বাড়িওয়ালি একবার বলেছেন যে আলীকে খুব স্নেহ করতেন। বলছেন, "আলীকে বলো জামাকাপড়গুলি আমাকে এখানে দিয়ে রেখে যেতে। যে তার মতো ছেলের মজা স্টিং করার কোনো দরকার নেই।" তিনি করাচিতে যখন ডনে কাজ করবার ঠিক প্রাক্কালে একজন শুভানুধ্যায়ীর বাড়িতে থাকতেন, ফ্লোরিং করতেন। এই সবগুলো ধরনের এই যে পরিশ্রমের পাশাপাশি এই যে
দুর্দশা জীবনে মেনে নিয়েছিলেন, সেইটা যদি সাংবাদিকতা না করে তিনি অন্য কোনো পেশায় প্রথম থেকে যেতেন এবং সেখানে স্টিক করতেন, তার চাইতে তার জীবনেও এই ধরনের অর্থকষ্ট তাকে সহ্য করতে হতো না। এটার মধ্য দিয়ে তার সাংবাদিকতার প্রতি এক ধরনের কমিটমেন্টের প্রশ্নটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। খুব গুরুত্বপূর্ণ পরিশ্রম এবং অঙ্গীকার। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে তিনি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি করেছেন। আপনারা ম্যানেজিং এডিটরের কথা বলেছেন। এখানে একটা জিনিস বাংলাদেশের তরুণ সাংবাদিকদের জন্য খুব পরিষ্কার করা দরকার। বাংলাদেশে ম্যানেজিং এডিটর বলতে বিজ্ঞাপন জোগাড় করার লোককেই বোঝানো হয়। কিন্তু এসএম আলী যে সমস্ত কাগজে ম্যানেজিং এডিটরের দায়িত্ব করতেন, দে আর ভেরি মাচ রাইটিং ম্যানেজিং এডিটর্স। প্রচুর লিখেছেন এবং লিখবার ক্ষেত্রে তার যে ভার্সেটিলিটি, তিনি প্রচুর ভ্রমণ কাহিনী লিখেছেন ওই সব পত্রপত্রিকায়, এবং তার সেন্স অফ হিউমার ছিল দারুণ। এবং এইসব কথা বর্ণনা করবার সময় তিনি মজা করে বলতেন, লিখেছেন। যেমন ধরুন, তিনি হঠাৎ খেয়াল করলেন যে যখন তিনি কারাচিতে পিআই এর ফ্লাইটস কোথায় কোথায় যায়, তো পত্রিকার যেই পাকিস্তানের তৎকালীন পশ্চিম পাকিস্তানের 3টে কাগজের সঙ্গে কাজ করছেন। ডন ওই সময়ের সবচেয়ে বিখ্যাত কাগজ ছিল, লাহোরের পাকিস্তান টাইমস, আর একটা কি কাগজ ছিল সেখানেও কাজ করেছে, আমি নামটা ভুলে গেছি। তো এই সময়ে পিআইয়ের তার যে ওইখানে কর্মকর্তা ছিলেন সবচেয়ে বড়, ওনাকে টটায় বলে যে পিআই যে সমস্ত ডেস্টিনেশনে যায় সেই সমস্ত জায়গাও তো আমরা রিপোর্ট করতে পারি, এটাকে বললেন পত্রিকাকে। আর পিআইয়ের সঙ্গে যুক্ত হইল যে বিনা পয়সায় তাকে ট্রাভেল করাবে। একটা খালি ওই ট্রাভেল স্টোরির কোথাও একটা লাইন দিতে হবে যে এইটা এত সুন্দর দেশ বা এত সুন্দর সুন্দর দেখে আসলাম, ওইটা পিআইএ ব্যবহার করলে আপনি এখানে যেতে পারবেন। এইটাই বিজ্ঞাপন। কোনো একটা প্যারার মধ্যে কোনো একটা ভাবে এটা ঢুকিয়ে দেওয়া, এটা উনি করেছেন। পরিশ্রমটার সঙ্গে আবার প্রশিক্ষণটা তিনি প্রথম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। আপনি লক্ষ্য করবেন, যেমন আমি আপনাকে একটা অন্য গল্প বলি, ছোট্ট। আমাকে সে একজন বিলাত থেকে পড়ে আসা এক ভদ্রলোক আমার কাছে চাকরি চাইতে এলেন এবং সাংবাদিকতার প্রতি তার গভীর আগ্রহ। আমার তৎকালীন এডিটর মিন্টু ভাই তখন বেঁচে আছেন, এনায়েতুল্লাহ খান, উনি আমাকে বললেন ওকে নিয়ে নাও। আমি যাচ্ছেন দেখি। ওনার অনেকগুলি বড় বড় ডিগ্রি আছে, তো লয়ের মেইন ডিগ্রি তার লতে। আমরা তখন কাগজটা তৈরি করছি, নিউজ রিক্রুটমেন্টের দায়িত্ব আমার। তেমন একে জিজ্ঞেস করেছি যে আপনি কী পড়েছেন? এই ল পড়েছেন। সাংবাদিকতায় কখনো ছিলেন না? তা বলে আপনার জন্য 2টা চাকরির অফার আমার কাছে আছে। একটা হচ্ছে আমাদের একজন ভালো লিগাল অ্যাডভাইজার লাগবে, বেতন তৎকালীন সময় 40,000। আর যদি আপনি সাংবাদিকতা প্রফেশনাল সাংবাদিকতা করতে চান, তাহলে আপনাকে শুরু করতে হবে একদম অ্যাপ্রেন্টিস হিসেবে। আপনার বেতন 6,000 টাকা। ভদ্রলোক এক লাফে ওখান থেকে বেরিয়ে আমার সঙ্গে আর দেখা করেন নাই। তারও পরের দিন এনায়েতুল্লাহ খান আমাকে জিজ্ঞেস করেন, আমি তো একটাই রিক্রুটমেন্টের কথা বলেছি অভিমান করে। আমার উত্তর ছিল যে উত্তর আমি এখনও দিব, ভবিষ্যতেও দিব, এবং এটা এসএম আলীর কাছ থেকেও আমরা শিখতে পারি। কেন? যে প্রত্যেকটা প্রফেশনের দুটো দিক আছে। ওই লোককে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই জুতোটা আপনার কে পালিশ করে, আপনি নিজে না কবলা? তো বলছে প্রধানত আমি করি। আপনারা সত্যি করে বলেন যে কবলার যেদিন পরিষ্কার করে সেদিন বেশি ঝকঝক করে, না আপনি যেদিন করেন সেটা বেশি ঝকঝক করে? বলছে কবলার যেদিন করে। তার মানে হচ্ছে প্রত্যেকটা পেশারই কতগুলি প্রশিক্ষণ লাগে। ওইটা আপনি অন্য এলাকায় আপনি বিরাট কোনো প্রতিপত্তিবান হতে পারেন, কিন্তু অন্য অনেক পেশার মতো সাংবাদিকতাটাকেও শিখতে হয়, ভাষাটাকে যেমন শিখতে হয়। আপনি লক্ষ্য করুন, ইংরেজিতে তৎকালীন সময় এমএ পাশ করার পর ইস্ট বেঙ্গল টাইমস নামে একটা পত্রিকার, তখনই অ্যামেচার হিসেবে নিজেই বলেছেন, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন বাংলাদেশ অবজারভারের আগে। তখন উনি ফিল করেছেন অবজারভারে তিনি কাজ করছেন তখন স্টাফ রিপোর্টার হিসেবে, কিন্তু উনি মনে করছেন যে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ তার দরকার। সে কারণে তিনি লন্ডন যাবার জন্যে
যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা ছিল, সেখানে তিনি উদ্গ্রীব হয়েছিলেন এবং তাই করেছেন। ওই প্রফেশনাল প্রশিক্ষণটা নিজের পরিশ্রম এবং কাণ্ডজ্ঞানের সঙ্গে কমিটমেন্টের সঙ্গে জড়িত না হলে একটা আদর্শ জায়গায় গিয়ে পৌঁছে না। এইটার জন্য তিনি নিজে যেমন করেছেন, লক্ষ্য করুন, একটা উদাহরণ তো মাহফুজ ভাই নিজেই দিলেন। তিনি নিজে এত এত কাজ করবার পরও ইয়াংদের প্রশিক্ষণের জন্য দেশে এবং বিদেশে নানানভাবে কাজ করেছেন। এবং শুধু তাই নয়, উনি এডিটর হয়েছেন, কিন্তু কখনোই ভুলেন নাই যে ওয়েজ বোর্ডটা খুব ওয়েজ বোর্ড অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। তিনি ইস্ট পাকিস্তান সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট ছিলেন এস এম আলী। তখন সেই পদের পদের বাই ডিন্ট অফ দ্যাট পোস্ট উনি বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম ওয়েজ বোর্ড অ্যাওয়ার্ড কমিটির মেম্বার ছিলেন। এই যে একদিক থেকে ভালো একটা পত্রিকা বের করা এবং তার পেছনে যে কর্মীদেরকে তার লাগবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকা, একই সঙ্গে তার আর্থিক নিশ্চয়তার বিধান করা, এই তিনটা কাজ একত্রিত হলে একটা ভালো পত্রিকা হয়ে ওঠে। এবং তিনি এগুলোর বিভিন্ন সময়ে যখন যেখানে ছিলেন ব্যবস্থা করেছেন। এটা অর্থাৎ একটা সামগ্রিক ব্যবস্থাপনার দিকে তার বরাবর নজর ছিল। আরেকটা কথা হচ্ছে যে বিভিন্ন দেশে তিনি সাংবাদিকতা করেছেন। করতে গিয়ে তিনি দেশটাকে কখনোই ভোলেন নাই। মাঝে মাঝে এসছেন, আপনারা হয়তো কেউ কেউ খবর রাখেন, তার কিন্তু দুটো বই আছে। একটা তার মধ্যে তিনি একটা উপন্যাসও লিখেছেন। উপন্যাসটার নাম হচ্ছে রেইনবো ওভার দি পদ্মা। আর রাজনৈতিক একটা অ্যানালিটিক্যাল বই আছে তার, আফটার দি ডার্ক নাইট। এটা 1975 সালের পরে বইটা লিখেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেখানে। তার সাংবাদিক সুলভ সাংবাদিক দৃষ্টিভঙ্গিতে দেশটাকে কীভাবে দেখতেন, মাঝে মধ্যে ফিরে আসতেন। পুরনো বন্ধুরা বিভিন্ন বড় বড় কর্মকর্তা ছিলেন, তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছেন। তার পুরনো লেখাগুলি পড়লে আপনারা দেখতে পাবেন। এবং কিছু কিছু ভবিষ্যৎবাণী আছে ওইখানে, তিনি তখন হয়তো কথাচ্ছলে বলেছেন, কিন্তু পরবর্তীকালে এগুলি ফলেছে। এটা তো তার দূরদৃষ্টি, অভিজ্ঞতা, জ্ঞান এবং দূরদৃষ্টি, এই মিশ্রণের কারণেই তার মধ্যে এই ঘটনাগুলো করতে পেরেছিল, যেটা পড়লে এখনও অনেকের কাছে অবাক লাগবে যে এত দূর থেকে এতভাবে তিনি কীভাবে বুঝতে পারতেন। সাংবাদিকতার জীবনে আমার এই প্রশ্নের মধ্যে একটা অভিজ্ঞতার কথা বলি। তিনি তো ফ্রিডম অফ স্পিচের জন্য কাজ করেছেন, সেখানে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতাকে ফলপ্রসূ করার জন্য ফ্রিডম অফ স্পিচের পক্ষে ছিলেন। কিন্তু কী ধরনের ফ্রিডম অফ স্পিচ উনি বিশ্বাস করতেন, আমার সঙ্গে নিজের একটা অভিজ্ঞতার কথা ছোট্ট করে বলি। ওনার যেদিন মৃত্যু ঘটে, ডেইলি স্টার সেই দিন তারপরে যে স্পেশাল সাপ্লিমেন্ট বের করেছিল, তো তখনকার সাংবাদিকদেরকে মাহফুজ ভাই এডিটর হিসেবে সুযোগ দিয়েছিলেন যে ছোট্ট ছোট্ট করে যার যার অভিজ্ঞতা, তার কাছে কোনো সুইট মেমোরিজ যদি থাকে লিখতে, এইটা আমি সেখানেও লিখেছিলাম। আমি রিপোর্টার থাকবার সময়ও স্টারে মাঝে মধ্যে পোস্ট লিখতাম। তো একটা পোস্ট আমি পার্লামেন্ট কাভার করতাম, সেইখানে কাভার করতে করতে এমপিদের যে সাংস্কৃতিক মান, এইটা যে ভয়াবহ পর্যায়ে তখন আমাদের কাছে মনে হয়েছিল অধঃপতিত হয়েছে। পরে অবশ্য আরও বেশি অধঃপতিত হয়েছে। আমি এরশাদের সরকারের পর যে প্রথম 91 সালে যে সংসদ তৈরি হয়েছিল, সেই সময়কার কথা বলছি। আলী ভাই 93 সালে মারা যান। তার আগে তো পার্লামেন্ট রিপোর্টার হিসেবে আমার অভিজ্ঞতার কারণে আমি একটা পোস্ট লিখলাম যে পার্লামেন্টের যে প্রসিডিংস এডিট করা হয়, এইটা এডিট করা উচিত নয়। কেন? এর মধ্যে 4টা যুক্তি ছিল, তার মধ্যে আমি গেলাম না। তো তখন আপনারা এখনকার যারা নতুন তারা তো বোঝানো মুশকিল, আমরা টাইপরাইটারে লিখতাম, স্ল্যাগ কাগজে, ওগুলো লিখে এইচএল ডিপার্টমেন্টে অথবা আলী ভাইয়ের কাছে অথবা মাহফুজ ভাইয়ের কাছে জমা দিতে হতো। তো সেই দিন আমার যখন লেখা শেষ হয়েছে, আলী ভাই ছিলেন, ওনাকে গিয়ে আমি বলছি যে এই আর্টিকেলটা আমি লিখেছি, আপনি দয়া করে দেখবেন। পরের দিন উনি 11টা-12টার দিকে আমাকে ডাকলেন, ডেকে বললেন যে আর্টিকেল লিখবার নিয়ম হচ্ছে যে তুমি যে কোনো বিষয়ে লিখতে চাও,
সেইটার পক্ষে অন্তত ৩টা যুক্তি থাকতে হবে। তোমার এখানে ৪টা আছে। আর তো তখন তারা কী করতেন, যদি তার ছাপাবেন সিদ্ধান্ত নিতেন, তাহলে পিয়নকে ডেকে দিয়ে দিতেন যে কম্পোজে নিয়ে যাও। তো এইটা বলতে বলতে উনি বেল দিলেন, পিয়ন আসলো, উনি বললেন যে তোমার এই বক্তব্যের সঙ্গে আর একটার সঙ্গে আমি একমত না। হ্যাঁ, কিন্তু তোমার দিক থেকে যুক্তি আছে, ৩টার বদলে ৪টা, এইটা ছাত্রীদের দাও। See the difference with many editors. তিনি এইটার সঙ্গে একমত না। ইস্যুটা হচ্ছে কেন, আমি খালি একটা কথা বলি। আমার একটা যুক্তি ছিল যে আজকের থেকে ৫০ বছর বা ১০০ বছর পর আমাদের এই পার্লামেন্টে এরকম থাকবে না বলে আমি আশাবাদী। কিন্তু কি অবস্থা থেকে কোথায় যে আমরা পৌঁছেছি, কি ভাষায় কী নিয়ে তারা বিতর্ক করতেন, তার রেকর্ড তো এডিটেড হয়ে গেলে থাকবে না। পার্লামেন্টের ভাষায় বললে এক্সপার্গেশন, হ্যাঁ, যে এক্সপার্গেশন যে সিস্টেমটা যদি না থাকে তাহলে মানুষ বুঝবে কী করে ৩ প্রজন্ম পরে যে আমরা কোথা থেকে কোথায় এসেছি, ইত্যাদি ইত্যাদি আরও কতগুলো যুক্ত ছিল। দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ যে উনি কোনো পার্টিসান বক্তব্য না হইলে যদি একাডেমিক আর্গুমেন্ট থাকতো, তিনি নিজে ওইটার পক্ষে না থাকলেও ছাপতে দিতেন। আমি অনুমান করি এত বছর পর আমি নিজে এডিটর হিসেবে যে যেসব যুক্তি আমি ওখানে দিয়েছিলাম আজকে নতুন করে দিলে হয়তো ৪টার সবগুলি আমি লিখতাম না, ছাপতে দিতাম কিনা আমি নট শিওর। আজকাল এরকম করে লেখা কেউ দেয় না। প্রশ্ন হচ্ছে যে এইটা হচ্ছে তার যে লিবারেল অ্যাটিটিউডস, এই যে ডেমোক্রেটিক ওরিয়েন্টেশন, এইটা যে কোনো সাংবাদিকের জন্য ব্যক্তি হিসেবে এবং যে প্রতিষ্ঠানে উনি কাজ করেন আর সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানকে উনি পরিচালনা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার সম্পর্কে নিশ্চয়ই আরও অন্যরা বলবেন। সাংবাদিকতা সম্পর্কে তাকে সার্টিফিকেট দেওয়ার চিন্তা করাটা আমার কাছে বেদবি মনে হয়। মাহফুজ ভাই ঠিকই বলেছেন, এখনও পর্যন্ত তার মাপের যার এই অন্তত কমপক্ষে এই রিজিওনাল লেভেলে যিনি একজন ব্যক্তি কাজ করেছেন অনেক জায়গায় এবং সেই সমস্ত দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সম্পর্কে লিখেছেন, বাংলাদেশ এখনও সৃষ্টি করেনি বা আমরা কেউ হতে পারিনি। তার বিশ্ব দৃষ্টিভঙ্গি গড়ে উঠবার ক্ষেত্রে তিনি জগৎকে কীভাবে দেখতেন, তিনি নিজে এই বিষয়ের উপর কোনো প্রবন্ধ লেখেননি নিশ্চয়ই, কিন্তু তার লেখা, বক্তৃতা, কথা এগুলো থেকে আমরা এটাকে রিকনস্ট্রাক্ট করবার চেষ্টা করতে পারি। এবং এই যে মানুষের যে রাজনৈতিক দার্শনিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে ২-৩ ভাবে গড়ে ওঠে। একটা হচ্ছে একটা ব্যক্তির নিজস্ব লেখাপড়া থেকে, আগ্রহ থেকে। আরেকটা হচ্ছে তার জীবন যেই সব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে অতিবাহিত হয় তার ভেতর দিয়ে। আরেকটা হচ্ছে তার পারিবারিক পরিবেশ থেকে। প্রধানত নিশ্চয়ই আরও অনেক অনুষঙ্গ, আরও অনেক উপাদান এর সঙ্গে যুক্ত হয়। বাট এই ৩টা উপাদান যদি আমরা তার জীবনের সময়, তার বেড়ে ওঠার সময়কালটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে একটা তো পারিবারিক উপাদান আছে তার। সব প্রত্যেকেই তারা একজন ধরনের কোন সময় তারা বেড়ে উঠেছেন, এক পাকিস্তান হওয়ারও আগে ব্রিটিশ শাসনের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটা লড়াইয়ের সময়কাল। এবং তিনি পাকিস্তান হওয়ার পরে কোথায় পড়ছেন? ইংরেজি ডিপার্টমেন্টের পাঠ্যসূচির মধ্যে তখন বেনথাম পড়ানো হতো, স্টুয়ার্ট মিল পড়ানো হতো, অর্থাৎ লিবারেল ডেমোক্রেটিক যে ফিলসফি, তার পক্ষে সেই সমস্ত যে ওই তখনই পাঠদান করা হতো, এগুলি তার জীবনের মধ্যে নিশ্চয়ই প্রভাব ছিল। সর্বোপরি তিনি যখন বিশ্ববিদ্যালয়ে ২০ বছর বয়সে এসে ভর্তি হলেন, তখন বাংলাদেশের সবচেয়ে বড় গণ আন্দোলনগুলির মধ্যে একটা ১৯৪৮ সালের ভাষা আন্দোলন চলছে। ভাষা আন্দোলনের সময়কার নেতা কারা ছিলেন আপনি লক্ষ্য করুন। অপরাপর সময়ের তুলনায় সেখানে পরে কে কী কাজ করেছেন, কী করেন নাই, সেটা পরের আলোচনা। যেমন ধরুন, যুবলীগ বলে একটা সংগঠন ছিল। যুবলীগ ভাষা আন্দোলনের ভীষণভাবে যুক্ত ছিল, বুদ্ধিবৃত্তিকভাবে এবং সাংগঠনিকভাবে। তার নেতা ছিলেন মোহাম্মদ তোহা, নেতা ছিলেন মাহমুদ আলী, উনিও সিলেটের লোক। তার সঙ্গে কাজ করতেন তাজউদ্দিন আহমেদ।
এই যে সময়কাল, তার সঙ্গে যুক্ত ছিলেন অলি আহাদ, মানে ওই সময়কার বা তারও পরবর্তী কতগুলি বছর যদি তাদের জীবনকে আপনারা লক্ষ্য করেন, এবং এদের অধিকাংশই লেখকও ছিলেন একই সঙ্গে, তাহলে সেই সময়কার তাদের মেধার দীপ্তি, পরিশ্রমের যে পরিমাণ, দেশের প্রতি অঙ্গীকার, ভাষার প্রতি অঙ্গীকার, তার জন্য লড়াই করা, এইগুলির মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। তো ন্যাচারালি একটা প্রথম হলো তার ভেতরে একটা পারিবারিকভাবে এবং সময়ের দিক থেকে এক কলেজ লাইফ পর্যন্ত একটা এক ধরনের উপনিবেশবাদ বিরোধী গণতান্ত্রিক চৈতন্য, তারপরে পাকিস্তান হয়ে যাওয়ার পর ভাষা আন্দোলনটার জন্যে যে বুদ্ধিবৃত্তিক উপাদান দেওয়ার প্রয়োজন ছিল লেখার মধ্যে, তার মধ্যে আপনার তার যে কমেমোরেটিভ গ্রন্থ আছে, ওখানে জাইদি বলে একটা লোক আছে দেখবেন, তিনি পাকিস্তানের পরে চলে গেছিলেন, একসময় অবজারভারের সাব এডিটর হিসেবে কাজ করতেন, একদম 1 বছরের ছোট বড়, আলী ভাইয়ের সঙ্গে তার 1 বছরের জুনিয়র ছিলেন জাইদি। জাইদি হচ্ছে সেই সমস্ত লোকদের মধ্যে একজন, 3টা বড় বড় আর্টিকেল লিখেছিলেন প্রথম, যে উর্দুর পাশাপাশি কেন বাংলাকে রাষ্ট্রভাষা করা দরকার। জাইদি নিজে উর্দু স্পিকিং ছিলেন। তো তাদের লেখা থেকে দেখা যায় যে তিনি সক্রিয়ভাবে কখনো রাজনীতিতে অংশগ্রহণ করেননি এস এম আলী, কিন্তু বুদ্ধিবৃত্তিকভাবে সেই সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের পাশে একদিকে যেমন প্রণোদনা জুগিয়েছেন, অন্যদিকে তার পক্ষে লেখালেখি করেছেন। ওই আন্দোলনটা কেন বাংলাদেশের জন্য, এই দেশের মানুষের জন্য যুক্ত ছিল, সেটা আজকেও বোঝা দরকার আছে। সেই কারণেই তার বিশ্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা এবং আমাদের এই সময়কার রেলেভেন্সটা কোথায়, সেটা আমি একটু সংক্ষেপে আলাপ করে আমি শেষ করে দিব। আপনি লক্ষ্য করুন কী হয়েছিল আসলে। পাকিস্তান যখন হইল, এবং এই আন্দোলনটা একটা আমাদের বুদ্ধিজীবীদের একাংশ পুরোপুরি অনুধাবন করেন বলে আমার মনে হয় না, মেলা বইপত্র পড়ে আমার যেটা মনে হয়েছে, এটা একটা মধ্যবিত্তের আন্দোলন হিসেবে ব্যাখ্যা করেন ভাষা আন্দোলনটাকে। তার একটা কারণ হিসেবে তারা বলেন যে যেহেতু একটা রাইজিং মিডল ক্লাস হিসেবে বাঙালি তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয় স্নাতকদের তৈরি করছেন, তারা শেষবে পরীক্ষা দিবেন, কিন্তু শেষবে পরীক্ষায় উর্দুতে যেমন 100 নম্বর ছিল, বাংলায়ও 100 নম্বর থাকবার দরকার ছিল। তা না হলে কম্পিটিশনের প্রথমেই এইখানকার যারা উর্দু জানে না, সেই পরীক্ষায় তারা পিছিয়ে পড়বেন। ফলে এটা খুবই একটা ম্যাটেরিয়ালিস্টিক স্বার্থ ছিল এখানকার মধ্যবিত্তের। ম্যাটেরিয়ালিস্ট স্বার্থ ছাড়া কোনো আন্দোলন আসলে জমা বাঁধেও না, কিন্তু এইটাই একমাত্র কারণ ছিল না। লক্ষ্য করুন কী ছিল তাহলে, এটা গণ আন্দোলন হয়ে উঠলো কেন? মানে যার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে না, সেই কৃষক কেন এই আন্দোলন যুক্ত হয়েছিল? এই কারণে যে একটা কৃষিভিত্তিক সমাজের মধ্যে জমির কেনা বেচা একটা নিরন্তর প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় যে জমির হস্তান্তরের জন্যে স্ট্যাম্প লাগে, সেই স্ট্যাম্পের মধ্যে ব্রিটিশ আমলে ইংরেজির পাশাপাশি উর্দুর পাশাপাশি বাংলায় ছিল। কিন্তু যেই কৃষক এই 48 সালে দেখা গেল ওই রেভিনিউ স্ট্যাম্পের উপর থেকে ওইটা উঠে গেল, তাহলে কত টাকার দামের জমি, কত টাকার রেভিনিউ স্ট্যাম্পের মধ্য দিয়ে দলিল হবে, এটা কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে একটা বড় জমি অল্প দামের কোনো রেভিনিউ স্ট্যাম্পে হইলে ওটা বৈধ হয় না, ফলে সে বুঝতে পারে না এটা কত দামের হলো। ফলে উর্দুর শব্দটা এখান থেকে উঠে যাওয়ার ফলে পুরা কৃষি অর্থনীতির মধ্যে একটা গণ্ডগোল লাগবার ব্যবস্থা হইল। 2, ডাক টিকিট কিংবা তখন পোস্ট কার্ড ছিল, ওই পোস্ট কার্ডের মধ্যেও এটা উঠে গেল। মানি অর্ডার ফর্ম। এখন ধরুন আমরা যদি যারা তখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং এখানকার কৃষি অর্থনীতির ভিত্তিতে কয়েকটা পরিবার ছাড়া প্রায় তাদের ওই প্রজন্মের দেশের লোক মধ্য কৃষকের ঘর থেকে এসছে। মধ্য কৃষক বলতে আজকের যে মধ্য কৃষক সেটাও বোঝায় না, তার চাইতে গরিব ছিল। তো সে তো মানি অর্ডার করে টাকা পাঠাতে হতো। তো মানি অর্ডার ফর্মের মধ্যে কত টাকার জন্য কত কী, এটা তো সে বুঝতে পারছে না। সো এই সিদ্ধান্তটা কৃষকের জন্যে, উঠতি মধ্যবিত্তের জন্যে একটা বিরাট প্রায়োগিক সমস্যায় পরিণত হয়। ফলে যখন এই আন্দোলনটা বাংলা এইগুলির বিরুদ্ধে স্ট্যাম্পের মধ্যে, রেভিনিউ স্ট্যাম্পের মধ্যে, পোস্টকার্ডের মধ্যে নতুন করে বাংলা দিবার জন্য আন্দোলনটা শুরু হয়, তখন
ঢাকার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তৎকালীন ইস্ট বেঙ্গলের সর্বত্র এই আন্দোলনের সাড়া পাওয়া যায়। ফলে এইটা সত্যিকার অর্থে একটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল। এই যে জনস্বার্থপরায়ণ যে রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে এস এম আলীর প্রথম যৌবন, বিশ্ববিদ্যালয়ের যৌবন উঠে এসেছিল। 48 সালে উনি 52 সালে উনি এখান বেরিয়ে যান বিশ্ববিদ্যালয় থেকে। তার চোখের সামনে আরও দুটি ঘটনা ছিল। একটা হচ্ছে 1917 সালের রুশ বিপ্লব, 49 সালের কিউবান রেভলিউশন, 50 সালের চাইনিজ রেভলিউশন। এগুলি সম্পর্কে তার পরিষ্কার ধারণা ছিল। তার লেখাজোখায় এখানে ওখানে এগুলি খুঁজে পাওয়া যায়। তাহলে ওই সময়ে ওই তরুণদের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে 50-60-এর দশকের অধিকাংশ ভালো ছাত্রী তারা ছাত্র ইউনিয়ন করতেন। ছাত্র ইউনিয়ন 1952 সালে তৈরি হয়, একেবারে সাংগঠনিক ফর্মে ভাষা আন্দোলনের পরে, কিন্তু তার আগেও একটা লুজ ফর্মে প্রোগ্রেসিভ স্টুডেন্টসদের এই ছাত্র ইউনিয়ন নামে একটা অর্গানাইজেশন ছিল। 52 সালের পরেও এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছিল, সেটা আবার 62 সালে এই মেনন মতিয়াদের সময় সেটা আসলে পরিপূর্ণ রূপ পরিগ্রহণ করে। যাক, সেটা অন্য আলোচনা। তাহলে একজন প্রতিভাবান, দৃষ্টিমান, পড়ুয়া একজন ছাত্রের সামনে ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে এই ধরনের আন্দোলনের সংগ্রামের পটভূমির মধ্য দিয়ে বেড়ে ওঠা চৈতন্য নিয়ে ওই সময়ে আপনার সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতি, সমাজতন্ত্রের অনেক জটিল তাত্ত্বিক ইস্যু আছে, আমি সেগুলির মধ্যে যাব না, অর্থাৎ এক ধরনের সামাজিক সাম্য প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে তাদের পক্ষাবলম্বন করার মধ্য দিয়ে এস এম আলীর চৈতন্য বিকশিত হচ্ছিল। তো সেই সময় সঙ্গত কারণেই তা দেখা যায় যে তিনি এক ধরনের বামপন্থী প্রগতিশীল ছাত্রছাত্রী যারা ছিলেন তাদের সঙ্গে তিনি ঘনিষ্ঠ ছিলেন। তাকে প্রায় মধুর ক্যান্টিনে দেখা যেত, যদিও তিনি কোনো প্রত্যক্ষভাবে কোনো ছাত্র সংগঠনের সঙ্গে কখনো জড়িত ছিলেন না। এই দৃষ্টিভঙ্গি একদিকে তাহলে কি দাঁড়ালো? একদিকে তার কৈশোর থেকে যৌবন পর্যন্ত এই বেন্থাম কিংবা স্টুয়ার্ট মিল পরে যে এক ধরনের যে লিবারেল রাজনৈতিক চৈতন্য গড়ে উঠেছিল, তার পাশাপাশি সারা পৃথিবী জুড়ে একটা নতুন সোশিও ইকোনমিক র্যাডিক্যাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যে ধরনের একটা সমতাভিত্তিক সমাজ তৈরি হবার স্বপ্ন জেগে উঠছিল, তিনি এইগুলির মধ্য দিয়ে বড় হয়ে সেগুলি ধারণ করেছিলেন। তার দুটো প্রমাণ অন্তত তার লেখার মধ্যে পাওয়া যায়। ওনার একটা আর্টিকেল খুঁজে পাবেন, আপনারা দেখবেন আছে যে টেল অন টু সিটিজ, সেই বিখ্যাত উপন্যাসের নামে সাবটাইটেল। উনি নমপেন গিয়েছিলেন আর পিয়ংয়াং গিয়েছিলেন। তো এইটা হচ্ছে 1960-এর দশক। পিয়ংইয়ংয়ে যখন যান, দুবার গেছেন, অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। এবং এই যে ডিসইলিউশনমেন্ট, সমাজতন্ত্রের যে এক সময় আপনার স্বৈরতান্ত্রিক রূপ পরিগ্রহণ করা, ওয়ান পার্টি সিস্টেম, সেই পার্টির ভিতরে ডেমোক্রেসি নাই, ডেমোক্রেসি না থাকার কারণে অনেক তরুণ আপনার বিপন্ন বোধ করেছে। এই কারণে যে তারা তো তাদের যে ক্যাপিটালিস্ট কাউন্টারপার্টস, তারা যখন বলে আমরা তো সর্বদলীয় গণতন্ত্র করতে পারি, তো তোমাদেরটা ভালো হলে তোমরা অন্য ওপিনিয়ন নিতে পারো না কেন, কন্টেইন করবার ইনহেরেন্ট সামর্থ্য নেই, ইন্টালেকচুয়াল সামর্থ্য নেই কেন? এইরকম বিতর্কের মধ্য দিয়েও পৃথিবী একসময় গেছে। এরকম সময় যখন পিয়ংয়াংয়ে যান, তো তার বাক্যটা হচ্ছে যে কোট করছে যে অনেকে বলতো যে দি হোল কান্ট্রি হ্যাজ গন আন্ডারগ্রাউন্ড, মানে মানুষের কথা বলার সুযোগ নাই, এটা তিনি পছন্দ করেন নাই। আর যখন তিনি নমপেনে যান, ওই সময়কার যে নমপেন এবং ভিয়েতনামে কিংবা কম্বোডিয়া, ওই সমস্ত জায়গাগুলোতে এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হচ্ছে। ভিয়েতনামের মার্কিন আগ্রাসন চলছে, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম সমস্যা তৈরি হচ্ছে, দক্ষিণ ভিয়েতনাম মার্কিন হয়ে এক ধরনের সাম্রাজ্যবাদী রোল প্লে করছে। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে তিনি যখন সর্বশেষ আপনার কম্বোডিয়া থেকে ফিরে আসেন, তখন প্রিন্স সিহানুক, তখন খেমার রুজরা এসে তাদের হত্যালীলা শুরু করেন নাই। প্রিন্স সিহানুক তখন আপনার ওইখানে ক্ষমতাসীন, কিন্তু সেখানেও যে বোঝা যাচ্ছিল যে রক্তক্ষয়ী সংগ্রাম সামনে আসছে এবং সেখানে মানুষের কি হবে এটা নিয়ে তার উদ্বেগ আমরা তার লেখার মধ্যে দেখতে পাই। তো এইভাবে নানান
বুদ্ধিবৃত্তিক উত্থান পতনের মধ্য দিয়ে একজন প্রগতিশীল মানুষ হিসেবে বেড়ে উঠতে উঠতে কাজ করতে করতে শেষ পর্যন্ত যে এস এম আলীকে আমরা পেয়েছি, আমরা এখানে দেখেছি, তার আমি নিজে দেখেছি এবং তার লেখার মধ্যে দিক দিয়ে দেখেছি উনি একজন লিবারেল ডেমোক্রেট হিসেবে অন্যের মতামতের প্রতি টলারেন্স, সমাজে নানান ধরনের চিন্তার বিকাশ, সেই বিকাশের মধ্যে বিতর্ক থাকা, এগুলিকে পছন্দ করে একটা বহুত এক ধরনের প্লুরালিস্টিক সমাজের স্বপ্ন দেখতেন বাংলাদেশের জন্য এবং সারা পৃথিবীর জন্যে। আরেকটা ছোট্ট কথা তার ব্যাপারে বলবার আছে, উনি একটা আর্টিকেলে লিখেছেন যে জনপ্রিয় হওয়ার চাইতে যুক্তিশীল হওয়া গুরুত্বপূর্ণ। এটা আমি মনে করি এখানে যারা বসে আছেন প্রত্যেকের জন্যই এটা মনে রাখা জরুরি। অনেক কথা বলে আপনি জনপ্রিয় হতে পারেন, বাট পপুলার রাইট ওপিনিয়ন ইজ নট অলওয়েজ এ পপুলার ওপিনিয়ন। পপুলিজমকে জীবনের মধ্যে, বুদ্ধিবৃত্তির মধ্যে, লেখার মধ্যে প্রশ্রয় দেওয়া অন্যায়। এই অন্যায়টার বিরুদ্ধে, অন্যায় যেমন তেমন তার অনেক ক্ষতিকর নিজের জন্যে এবং সমাজের জন্যে, অত্যন্ত ক্ষতিকর। এইটা তিনি সজাগ ছিলেন এবং অন্যদেরকে বোঝাতে চাইতেন বলেই তো নিজে লিখেছেন, সেটা মনে রাখা জরুরি। আমি শেষ করবো তার একটা, এই যে এত সিরিয়াস একটা ল, তার সেন্স অফ হিউমার এবং তার যে প্রেমাবেগ, প্রেমহীন হাস্যরসহীনভাবে পৃথিবীতে কোনো বিপ্লবও সংগঠিত হয় নাই। আপনাকে ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। সে হচ্ছে যে উনি এস এম হলে যখন ছাত্র, তখন ওইখানে একটা নাটক মঞ্চস্থ হচ্ছিল। উনি ওনার বাংলাদেশ অবজারভারের সাংবাদিকতা নিয়ে ব্যস্ত ছিলেন, বাট এস এম হলে উনি একটা নতুন পার্টি, তখন এইসব নামে পার্টি হতো না, গ্রুপের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সেই তার নেতৃত্বে সেই প্যানেল জয়লাভ করে তার ক্যান্ডিডেটটা, কিন্তু উনি নিজে ওইটার মধ্যে প্যানেলে ছিলেন না, কারণ যেন আগেই বলেছি উনি সক্রিয় রাজনৈতিক কোনো ভূমিকার মধ্যে সাংগঠনিকভাবে কখনো থাকতেন না। তো হঠাৎ এই কথার মধ্যে কিছুটা আমার অনুমান আছে, বললে হয়তো আপনাদেরও মনে হবে, কারণ তুমি লিখেন নাই। নাটকের সমস্ত চরিত্র বিন্যাস শেষ হয়েছে, রিহার্সাল চলছে। এখন ওনারই যে ক্যান্ডিডেট, যার কথায় উনি ওই এসএমএলের ভিপি হয়েছিলেন, উনি ওই নাটক পরিচালনা করছেন, শেষ মুহূর্তে গিয়ে বলে যে আমাকে তো একটা রোল দিতে হবে এসএমএলে। মানে উনি রোল চাইলে উনি দেখতে শুনতে যেমন ছিলেন, তো এবং তখনকার হিরোর চরিত্র যা ছিল তাই হতে পারতেন। তো তার বন্ধু বলে যে রোল দেওয়ার কোনো ব্যবস্থা নাই, এটা রিহার্সাল শুরু হয়ে গেছে, সমস্ত চরিত্র বন্টন হয়ে গেছে, বলে না কিছু একটা দিতে হবে। বলে কীরকম রোল চাও? তো বলে যে ধরো একটা রিপোর্টার রোল, হিজ এ রিপোর্টার। বলে আমি কোনো কথা বলবো না, খালি একটা অ্যাপিয়ারেন্স। বলে কেন? বলে আমার না একজনকে ইমপ্রেস করতে হবে। থ্যাংক ইউ।